আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আফরোজা বলছি রাজশাহী থেকে। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই একটু আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট করলাম যে আমার ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করবেন। কারণ আমার ভিডিওতে একদমই ওয়াচ টাইম আসছে না। তো আমি কিন্তু সবার ভিডিও অনেক কষ্ট করে ফুল ওয়াচ করি। তো আপনারাও প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করে দেখবেন। কারণ আমার একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও তৈরি করতে হয়। তো যাই হোক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন, একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে আমি হচ্ছে যে কমলা লেবুর খসা দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছিলাম, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে বাটিতে দেখতে পেলেন যে হচ্ছে কমলা লেবুর সেই ফেস প্যাকটা। তো আমি কি দিয়ে বানিয়েছি, মাত্র ২টি জিনিস দিয়ে, তেমন কিছুই না। মসুরের ডাল আর হচ্ছে কমলা লেবুর খোসা, যে কমলা লেবুটা আমরা খাই সেই কমলা লেবুর খোসা। তো হচ্ছে আমি মসুরের ডাল আর কমলা লেবুর খোসাটা ধুয়ে নিয়ে আর কি পাটায় বেটে নিয়েছিলাম। তো আমি আসলে পাটাতে ওরকম কোনো ঝাল মরিচ বাটি না। তো সেক্ষেত্রে হচ্ছে বেটে নিয়ে মুখে দিয়েছিলাম। তো এটা কিন্তু খুবই ভালো, আর বিশেষ করে শীতের জন্য। শীতে তো একদম মুখ চোখের অবস্থা হয়ে থাকে যতই কিছু দেন। আর এমনিতে একটু যত্ন কম পড়ে, কারণ যখন অতিরিক্ত শীত পড়ে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। যত দামি জিনিসই প্রোডাক্টই ঘরে এনে থুই না কেন, অতিরিক্ত শীতে তখন আর কোনো কিছুই মাখতে ইচ্ছে করে না। রাতের বেলায় বিশেষ করে, রাতে সকালে দুই সময় অনেক বেশি শীত লাগে। তো আমি কিন্তু বেটে মুখে লাগিয়েছি, তো আপনাদেরকেও দেখালাম। আপনারা এইভাবে মুখে লাগাতে পারেন, এটা কিন্তু অনেক সুন্দর কাজ করে। যেহেতু হচ্ছে কমলা লেবুর খোসাতে এমনিতে একটু অ্যাসিডের মতো, তো এটা কিন্তু শীতের সময় মুখে দিলে মুখের দাগ ছোপ এবং হচ্ছে যে মুখে কোনো ময়লা, লোমের গোড়া কোনো ময়লা থাকলে সেগুলো কিন্তু পরিষ্কার করে। তো আমি তো দিয়ে আর কি আয়নার সামনে আসি। তারপরে গোসলে যাব, গোসল করে এসে তারপরে রান্না করব। তো আমারও এরকম অলসতা হয় যে মুখে কিছু দেব প্রতিদিনই ভাবি, তখন আর দেওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, আমি হচ্ছে এদিকে এর ভিতরে অফ ক্যামেরায় গোসল করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো শীতের সময় দেখা যায় যে গোসল করেই রান্না করা হয় বেশিরভাগ। তো এদিকে আজকে আমি রান্না করব হচ্ছে পালং শাক আলু সিদ্ধ করে। তো এই রান্নাটা এর আগে একদিন রান্না করেছিলাম, তো খুব ভালোভাবে শেয়ার করিনি। তবে আজকে একটু ভালোভাবে শেয়ার করতেছি, আপনারা দেখতে পারেন এটা। আর অনেক বেশি মজা হয়, অনেক বেশি মজা হয়। সত্যি বলতে আপনারা একদিন ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করতে পারেন। তো এদিকে আমি হচ্ছে প্রথমে তেলে জিরা দিয়ে দিলাম, জিরে ফোড়ন, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে, এরপরে সামান্য একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদ দিয়েছি। এরপরে এর ভিতরে আমি কাঁচা মরিচ দেবো। মরিচের গুঁড়াটা আসলে শাকে মরিচের গুঁড়া অত ভালো লাগে না, তো কাঁচা মরিচ দেবো শুধু একটু কালারের জন্য আর কি। আমি একটুখানি মরিচের গুঁড়া দিলাম, আর যেহেতু মাছ দিয়ে রান্না করব, শুধু কাঁচা মরিচ দিয়ে মাছটা আবার কেমন লাগবে এর জন্য। তো আমার পেস্ট করাও হচ্ছে ছিল আর কি শুকনো মরিচ, তো সেটা না দিয়ে মরিচের গুঁড়োই একটুখানি দিলাম, যেহেতু আমি অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি সে কারণে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, আমার ভিডিওর কথাও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমিও কিন্তু ঠিক সময়ে আমি আপনাদেরকেও বন্ধু করে নেব। তো এদিকে কিন্তু আমি হচ্ছে পালং শাকগুলো দিয়ে দিলাম। অনেকে কি করে যে পালং শাক কিন্তু ভাপ দিয়ে রান্না করে, কিন্তু ভাপ দিলে কি হয় যে পালং শাকের গুণাগুণটা কিন্তু চলে যায়, পুষ্টিগুণটা। তো আমি কিন্তু একটা কথা কি, যে আমি আগে পালং শাক একদমই পছন্দ করতাম না। আগে মানে আমি গত বছরেও খাইনি সেরকম একটা, হঠাৎ এক আধ দিন হয়তো বা কিনছি, কিন্তু এবছর আমি ৩-৪ দিনই খাওয়া হয়ে গেল পালং শাক।
মানে আলু দিয়ে আলু সিদ্ধ করে নিয়ে আর নতুন আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আলু কিন্তু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছিলাম। এরপরে তো পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর কি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর আমি এখানে অবশ্যই গরম পানি দিবেন, তাহলে কিন্তু এর স্বাদটা ঠিক থাকবে। আর আলু আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ পালং শাকও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার আলুটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে একটুখানি কষিয়ে মানে কষাবো ভালো করে। আর হচ্ছে মানে ঝোলের জন্য পানি দেওয়ার পরে কিন্তু তখন আর বেশিক্ষণ আমি জাল করব না। তরকারি এগুলো তরকারি কিন্তু বেশি জাল হলে খেতে ভালো লাগে না। তো সব কিছুর একটা হচ্ছে লিমিট আছে আর কি। তো সবাই জানেন, তারপরেও একটু আমি বলে দিলাম, আমি যেভাবে রান্না করি সেভাবে একটু শেয়ার করে দিলাম আর কি। তো আরেকদিন রান্না করেছি, সেদিন অত ভালোভাবে মানে ফুটেজগুলো নেওয়া হয়েছিল না, তো যার কারণে আজকে একটু ভালোভাবে ভিডিওটা করলাম। তবে অনেক বেশি মজা হয়, আপনারা একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। আর পালং শাক তো এমনি আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো আলু দিয়ে তো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। এরপরে এক সাইডে আমি গরম পানি দিয়েছি চুলার উপরে ঝোলের জন্য দেওয়ার জন্য আর কি। আর এদিকে আমি হচ্ছে শোল মাছ ভেজে রেখেছিলাম। তো মাছটা এখন শীতের সময়, তো যখন আমি মাছ ভাজি করি একদিন রান্না করার জন্য, তো একটু বেশি করে কড়া করে ভেজে রাখি। এরপরে দেখা যায় যে আবারও তেল দিয়ে ভাজি। আর ওই মাছটা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে, আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে। তো কারা কারা আমার মতো এরকমভাবে খান কমেন্টে জানাতে পারেন। আগে পালং শাকটা খাওয়া হয়নি, মানে এক আধ দিন দেখা যায় যে আমি নিয়ে এসে খালি রান্না করছি। খালি মানে শুধু পালং শাক, ওর ভিতরে কোনো সবজি দিইনি। তখন কিন্তু আমার কাছে খেতে অত ভালো লাগতো না, তিতা তিতা লাগতো বা কেমন একটা লাগতো। কিন্তু এখন যখন অন্য একটা কিছু অ্যাড করি, মানে যেরকম আজকে আলু অ্যাড করেছি, তো এরকমভাবে রান্না করার পরে খেয়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো এই জন্যে এই বছরে আমি তিন দিন খাওয়া হয়েছে আর কি শীতের মধ্যে পালং শাকটা। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাতে পারেন। এদিকে আমার হচ্ছে দেখতে পেলেন গরম পানি দিয়ে দিলাম আর বলক উঠে গেছে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি কিন্তু আগেই বলেছি যে এই রান্নাটা বেশি ঝাল করব না, একটু ভালোভাবে 2-3টা বলক হলেই আর কি আমি নামিয়ে নেব। তাছাড়া শাকটা বেশি জাল হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।